উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ৩৬। পারমিশন চাই নাই বান্দি, যাবি মানে যাবি, তোরে মন খুলে দেখব। মন খুলে কিভাবে দেখে? তো কাপড় খোলার কথা কি সবার সামনে বলমু? শরম লজ্জা নাই? অভির কথা শুনে ভয়ে কেঁপে ওঠে আনন্দী। বুকের ভেতরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসে তার। এতগুলো দিন পর আবার কি সেই পুরনো অভি ফিরে এসেছে? সেই নোংরা উন্মাদ বখাটে, যে মানুষটা হাসতে হাসতেই অন্যের জীবন এলোমেলো করে দিতে পারে। এই কয়দিন তো সেই শান্ত ছিল, অদ্ভুতভাবে শান্ত। তাহলে হঠাৎ আজ আবার এমন আচরণ কেন? আনন্দী ছটফট করতে করতে বলে ওঠে, অভি নামান আমাকে। অভি তখন তাকে প্রায় কোলে তুলেই গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। কথাটা শুনে নিচু গলায় বিরক্তির সুরে বলে, তোরে কোলে রাখতে এমনিতেই কষ্ট হয়, মুটকি একটা, খাওয়া কমা, একটু দয়া কর আমার উপরে। ওজন নিয়ে কথা শুনেই চোখ মুখ শক্ত হয়ে যায় আনন্দীর। মেয়েদের বয়স আর ওজন, এই দুইটা জিনিস নিয়ে খোঁচা দিলে তারা মানুষ গিলে খেতে পারে। একদম অ্যানাকোন্ডার মতো। আনন্দীর আগে ফুঁসতে থাকে, কিন্তু কিছু করার আগেই অভি তাকে গাড়ির ভেতর বসিয়ে দেয়। তারপর নিজেও এসে পাশের সিটে বসে পড়ে। আনন্দী তাড়াতাড়ি করে জানালার পাশে সরে বসে, যেন দূরে থাকলে নিরাপদ থাকবে। কিন্তু অভি সেদিকে তাকে ঠোঁট বাঁকায়, তারপর ইচ্ছে করেই আরও ঘেঁষে বসে। শুইতে পারছো সময় লগে আর গা ঘষা বসলেই দোষ। আনন্দী ঘৃণা ভরা চোখে তাকায় তার দিকে। আপনার মতো জানোয়ারের সাথে কথা বলতেও রুচিতে বাঁধে। অভি হেসে ওঠে, আসো সোনা, কাছে আসো, তোমারে রুচি ঝাল চানাচুর খাওয়ামু। কথা বলতে বলতেই সে আরও চেপে বসে আনন্দীর সাথে। ইচ্ছে করেই তাকে অস্বস্তিতে ফেলছিল সে। তারপর সামনের দিকে তাকে ড্রাইভারকে বলে, দ্রুত নিয়ে যা। গাড়ি ধীরে ধীরে শহরের ভিড় ছাড়িয়ে ফাঁকা রাস্তায় ঢুকে পড়ে। আর পুরো রাস্তা জুড়ে অভি একের পর এক কথা বলে, খোঁচা দেয়, বিরক্ত করে আনন্দীকে। আর আনন্দী সে শুধু জানালার বাইরে তাকিয়ে বসে থাকে। ভেতরে ভেতরে ভয়টা আবার ধীরে ধীরে ফিরে আসতে থাকে তার। গাড়িটা শেষমেশ গিয়ে থামে দিয়াবাড়ি থেকে অনেক দূরের এক নির্জন জায়গায়। চারপাশটা অদ্ভুত শান্ত, এমন শান্ত যেটা মানুষের বুকের ভেতর অকারণে ভয় ধরিয়ে দেয়। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক ভেসে আসতে থাকে টানা স্বরে। রাতের বাতাসে কেমন কাঁচা ঘাসের গন্ধ। আকাশে আধখানা চাঁদ ঝুলে আছে, কিন্তু আলো এত কম যে চারপাশ শুধু আবছা দেখা যায়। অভি প্রথমে ধীরে ধীরে গাড়ি থেকে নামে, তারপরে সে দরজা খুলে হাত বাড়িয়ে দেয় আনন্দীর দিকে। আনন্দী কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে সেই হাতের দিকে। বুকের ভেতর তখনও কেমন অস্বস্তি কাজ করছে। কারণ এই মানুষটার পাশে দাঁড়ালে সে কখনো বুঝতে পারে না পরের মুহূর্তে অভি কী করবে। তবু শেষমেশ নেমে পড়ে সে। অভি কিছু বলে না, শুধু চুপচাপ তার হাতটা ধরে সামনে হাঁটতে শুরু করে। তার হাতের চাপটা শক্ত ছিল, কিন্তু আজ অদ্ভুতভাবে রুক্ষ লাগছিল না। যেন ভয় দেখানোর জন্য না, হারিয়ে যাওয়ার ভয় থেকে ধরে রেখেছে। একটু দূরে টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটা জায়গা, বাইরে থেকে খুব সাধারণ, কিন্তু ভেতরে ঢুকতেই আনন্দীর পা থেমে যায়। চারপাশে ছোট ছোট রঙিন বেলুন ঝুলছে। মাঝখানে একটা টেবিল, তার উপর কেক রাখা, পাশে ছুরি, কয়েকটা কোল্ড ড্রিঙ্কস আর কিছু ছোট্ট গিফট বক্স। এলোমেলোভাবে সাজানো। সবকিছু খুব নিখুঁত ছিল না, বরং কোথাও কোথাও এলোমেলো, কিন্তু সেই এলোমেলো ব্যাপারটার মাঝেই কেমন একটা আন্তরিকতা লুকিয়ে আছে, যেন কেউ প্রথমবার চেষ্টা করেছে কাউকে খুশি করার। আনন্দী কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে। তার মাথায় যেন কিছুই ঢুকছিল না। এই মানুষটাই তো তাকে ভয় দেখায়, অপমান করে, রাগায়, তাড়া করে বেড়ায়। তাহলে হঠাৎ এই আয়োজন কেন? অভি তাকে একদম মাঝখানে এনে দাঁড় করায়, তারপর নিজে কয়েক পা দূরে সরে যায়। আচমকা তাকে অস্থির লাগতে শুরু করে। এদিক ওদিক পায়চারি করছে, কখনো মাথা চুলকাচ্ছে, কখনো ঠোঁট কামড়াচ্ছে। যেন পুরান ঢাকার সবচেয়ে ভয়ঙ্কর ছেলেটা হঠাৎ করেই একটা ছোট বাচ্চায় পরিণত হয়েছে। কিভাবে কথা শুরু করবে সেটাই বুঝতে পারছিল না সে। কয়েক সেকেন্ড পর হঠাৎ থেমে যায় অভি। তারপর নিচু গলায় বলে ওঠে, আমি তোরে ভালোবাসি বোকাচন্দ্র। কথাটা শুনে আনন্দীর মনে হয় সময়টা যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেছে। সে শুধু তাকিয়ে থাকে অভির দিকে, কারণ এই স্বীকারোক্তিটা তার কাছে অস্বাভাবিক, অবিশ্বাস্য, প্রায় অসম্ভব। যে মানুষটা এতদিন তার জীবনে ভয় হয়েছিল, সেই মানুষ আজ ভালোবাসার কথা বলছে। কেন? কিভাবে? আনন্দী কিছু বলার আগেই অভি হঠাৎ এগিয়ে আসে। তারপর কোনো সুযোগ না দিয়েই তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এতটাই শক্ত করে যেন হাত ফসকে গেলেই আনন্দী হারিয়ে যাবে কোথাও। তার বুকের ভেতরে ধুকপুকানি স্পষ্ট টের পায় আনন্দী।
আর অভির গলাটাও তখন কাঁপছিল অদ্ভুতভাবে, যেন এই প্রথমবার সে সত্যি সত্যি ভয় পেয়েছে, কাউকে হারানোর ভয়। কি আছে তোর মাঝে আনন্দী? খাইতে গেলে তোরে দেখি, শুইতে গেলে তোরে দেখি, যেদিকে তাকাই শুধু তুই আর তুই। এ কোন নেশায় ফেললি আমারে তুই আনন্দী? আনন্দী কোনো উত্তর দেয় না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। চারপাশের বাতাসটাও যেন হঠাৎ ভারী হয়ে উঠেছিল। দূরে কোথাও রাতের ঝিঝি পোকার শব্দ ভেসে আসছিল ঠিকই, কিন্তু সেই মুহূর্তে আনন্দীর কানে শুধু অভির গলার শব্দটাই বাজছিল। এই মানুষটাকে সে বহুরূপে দেখেছে, উন্মাদ, বখাটে, নিষ্ঠুর, অভয়ঙ্কর। কিন্তু আজকের অভিকে তার অচেনা লাগছে, কারণ তার চোখের ভেতর আজ অন্য কিছু ছিল, এমন এক অস্থিরতা যেটা মানুষকে ধ্বংসও করতে পারে, আবার পাগলের মতো ভালোবাসতে পারে। অভি ধীরে ধীরে আনন্দীকে আগলা করে, তারপর নিজের কপালটা ঠেকিয়ে দেয় তার কপালে। কয়েক সেকেন্ড শুধু তাকিয়ে থাকে, সেই দৃষ্টিতে অদ্ভুত ছিল, যেন বহুদিন ধরে বুকের ভেতর লুকিয়ে রাখা কোনো কথা আজ বের হওয়ার রাস্তা খুঁজছে। তারপর নিচু ভারী গলায় বলে ওঠে, তুই আমাকে ভালোবাসবি তো? কথাটা শুনে আনন্দীর বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। এই প্রশ্নটা অভির মুখে মানায় না। এই মানুষটা ভালোবাসার কথা বললে সেটা বিশ্বাস করতে ইচ্ছে হয় না, বরং ভয় লাগে, কারণ অভির ভালোবাসার মাঝেও একটা দখল করার ক্ষুধা আছে, যেন সে কাউকে ভালোবাসে না, নিজের করে রাখতে চায়। আনন্দী ধীরে ধীরে চোখ তোলে, তারপর আচমকাই দুহাতে অভিকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দেয়। আমি আপনাকে কোনোদিনও ভালোবাসবো না। আর আপনি? একটু থামে সে, বুক ভরে নিঃশ্বাস নেয়। আপনি আমাকে ভালোবাসতেই পারেন না। কথাটা শেষ হতেই অভির মুখের পেশিগুলো শক্ত হয়ে ওঠে, চোখের ভেতরের নরম ভাবটা ধীরে ধীরে হারিয়ে যায়। সেখানে জায়গা করে নেয় চেনা জেদ, চেনা আগুন। পরের মুহূর্তেই সে আবার এগিয়ে আসে, এক ঝটকায় আনন্দের কোমর শক্ত করে চেপে ধরে নিজের দিকে টেনে নেয়, এতটাই শক্ত করে যেন হাত ফসকে গেলে মানুষটা হারিয়ে যাবে। আনন্দী ব্যথায় কেঁপে ওঠে। অভি নিচু হয়ে তার মুখের একদম কাছে এসে দাঁত চেপে বলে, ভালোবাসি মানে ভালোবাসি, কথা শেষ। আনন্দী কষ্টে অভির হাত সারানোর চেষ্টা করতে করতে বলে ওঠে, এটা প্রপোজাল নাকি থ্রেট? অভি ঠোঁট ধীরে ধীরে বাঁকা হয়ে ওঠে, চোখে ভয়ঙ্কর শান্ত একটা হাসি ফুটে ওঠে। তারপর খুব আস্তে কিন্তু স্পষ্ট গলায় বলে, তোর যেটা সুবিধা ভাইবা নে। অভি আনন্দের হাতটা ছেড়ে দিয়েছিল ঠিকই, এক মুহূর্ত দেরি না করে সিটকে বেরিয়ে পড়ে সে, কিন্তু অভিও এমন সহজে হেরে যাওয়ার মানুষ না। হঠাৎই সে এগিয়ে গিয়ে আনন্দের হাতটা শক্ত করে ধরে ফেলে। তার চোখে তখন এক অদ্ভুত রাগ, কণ্ঠে যেন চাপা ঝড়। ভালোবাসবি না? আনন্দী এক সেকেন্ডও না ভেবে চোখ শুরু করে বলে, না। অভি আবারও জিজ্ঞেস করে, আসলেই বাসবি না? না মানে না। এই উত্তরটা যেন আগুনে ঘি ঢেলে দিল। অভির ভ্রু কুঁচকে যায়, সে দাঁত চেপে প্রায় নাটকীয় ভঙ্গিতে বলে, খাড়া তুই আজকে। হঠাৎই সে আনন্দের হাত ছেড়ে দেয়, আর ঠিক তখনই চোখ পড়ে যায় মাটিতে পড়ে থাকা একটা বড় ইটের টুকরোর ওপর। অভি সেটাই তুলে নেয়। আনন্দের চোখ তখন গোল হয়ে যায়। অভি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগে, ইটটা হাতে নিয়ে গম্ভীর মুখে বলে, খাড়া আজকে তুই মুটকি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আনন্দের মাথায় আর কিছু কাজ করে না। পরের মুহূর্তে সে দৌড় দেয়, মনে হলো পুরো ছাউনিটাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একদিকে বাতাস, অন্যদিকে নিজের ড্রেস, আর পেছনে অভির গলা ভেসে আসছে, আমারে ভালো না বাইসা যাবি কই তুই মুটকি, খাড়া আজকে। আনন্দী হাঁপাতে হাঁপাতে চিৎকার করে ফিরতি জবাব দিয়ে বলে, মরলেও বাসবো না। এই কথাটা যেন অভির ইগোতে শেষ পেরেক। সে দাঁড়িয়ে থেকে গম্ভীর স্বরে চেঁচালো, তুই বাসবি না, তোর বাপ বাসবো। আনন্দী তখন দৌড়াতে দৌড়াতে বুঝতেই পারল না সে সোজা পালাচ্ছে, না বরং একটা গোলাকার জায়গার ভেতর চক্কর দিচ্ছে। ছাউনির চারপাশ ঘুরে আবারও ঠিক অভির সামনে এসে পড়েছে সে। ইটটা শক্ত করে হাতে ধরে দাঁড়িয়ে আছে অভি, চোখ দুটো অদ্ভুত স্থির। চারপাশে সন্ধ্যার আলো ধীরে ধীরে মরে যাচ্ছে, ছাউনির টিনে বাতাসের শব্দ পড়ছে টুকটাক, আর সেই নিস্তব্ধতার মাঝখানে আনন্দের বুকের ধুকপুক শব্দ যেন নিজেই শুনতে পাচ্ছে সে। অভি এক পা সামনে এগোয়, ইটটা এবার একটু উঁচু করে ধরে নিচু ভারী গলায় বলে, সোনামণি, গার্লফ্রেন্ড হবা না আমার? আনন্দের গলা শুকিয়ে আসে, সে কিছু বলতে পারে না, শুধু মাথা নাড়ে। অভির ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা হাসি ফুটে ওঠে, কিন্তু সেই হাসিতে মায়ের চেয়ে বিপদই বেশি লাগে। সে ইটটা আঙুলে ঘুরিয়ে নিয়ে বলে, তাহলে বল অভি, আই লাভ ইউ। চারপাশ হঠাৎ করে আরো চুপ হয়ে যায়। আনন্দে স্থির দাঁড়িয়ে থাকে,
তার চোখ বারবার ইটটার দিকে চলে যায়। মনে হতে থাকে লোকটা কি সত্যি পাগল নাকি শুধু ভয় দেখাচ্ছে। অভি এবার আরো কাছে আসে। বলবি নাকি? আনন্দে ঠোঁট ভিজিয়ে নেয় জিভ দিয়ে, তারপর খুব আস্তে প্রায় কাপা গলায় বলে, ও অভি, আই লাভ ইউ। এভাবে নয়, সুন্দর করে হেসে বলো সোনামণি। আনন্দের মনে হতে থাকে এই মুহূর্তে যদি মাটি ফেটে যেত তাহলে সে সোজা ভেতরে ঢুকে যেত। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার চোখে এমন এক জেদ যেটা এড়িয়ে যাওয়ার উপায় নেই। সে জোর করে ঠোঁটে হাসি টানে, চোখে ভয়, মুখে হাসি। অভি, আই লাভ ইউ। অভি ধীরে ধীরে ইটটা মাটিতে ফেলে দেয়। ইট মাটিতে পড়ার শব্দ হতেই আনন্দের বুকের ভেতরে জমে থাকা নিঃশ্বাস বেরিয়ে আসে। কিন্তু সে বুঝতে পারে না স্বস্তি পাবে নাকি আরো ভয় পাবে। কারণ অভি এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে, খুব কাছে, এতটাই কাছে যে আনন্দিতার গায়ের হালকা ঘ্রাণটাও টের পাবে সে। অভি পকেট থেকে ফোন বের করে স্ক্রিন অন করে, তারপর একদম স্বাভাবিক গলায় বলে, গালে চুম্মা দিবি, আমি ছবি তুলবো। অ্যাঁ। অভি ফোনটা তুলে ধরে, ভ্রু কুঁচকে বলে, না হ্যাঁ। তার গলার স্বরটা এমন যেন না শব্দটার অস্তিত্বই নেই। আনন্দের বুক আবার কেঁপে ওঠে। এই লোকটার রাগ সবচেয়ে ভয়ঙ্কর না, সবচেয়ে ভয়ঙ্কর হলো সে কখন সিরিয়াস আর কখন মজা করছে সেটা বোঝা যায় না। অভি ইতিমধ্যে ক্যামেরা অন করে ফেলে। একটার পর একটা ছবি উঠতে থাকে আর আনন্দি দাঁড়িয়ে থাকে সম্পূর্ণ অসহায় মুখে, যেন নিজের জীবন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। শেষ ছবি তোলার পর অভি ফোনটা নামিয়ে কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে ধীরে ধীরে তৃপ্তির হাসি ফুটে ওঠে। তারপর খুব শান্ত গলায় বলে, হইছে, যা বাড়ি যা।